বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। শিরোনাম দেখেই বুঝতে পারছেন আসলে কি বিষয় নিয়ে মূলত আজকে কথা বলতে এসেছি। তো ডেস্টিনির বিলুপ্তির চেষ্টা করার পর হঠাৎ করে এখন আবার রফিকুল আমিন গং তাদের হঠাৎ আবার ডেস্টিনির প্রতি এত মহব্বত হওয়ার আসলে কারণটা কি, সেই ব্যাপারে আজকে কিছু আলোচনা করতে চাই আর কি। দেখেন, 2020 সালের আগের হিসাব আর 2020 সালের পরের হিসাবটা যদি আপনি মিলান তাহলেই কিন্তু বুঝে নিতে পারবেন যে আসলে হঠাৎ ওনাদের এই ডেস্টিনি প্রেম হওয়ার কারণ কি। আসলে ডেস্টিনির নতুন পরিচালনা পর্ষদ হওয়ার পর রফিকুল আমিন এবং ওনার যেই দলবদ্ধ সংঘবদ্ধ যে গোষ্ঠী, ওনারা কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা ক্ষতিগ্রস্ত ওনারা যে হবেন এটা বুঝতে পেরেছিলেন বিধায়ী কিন্তু নতুন বোর্ডকে যেন কোনো এক্সিকিউটিভ অথরিটি দেওয়া না হয় সেই জন্যই অনেক চেষ্টা ওনারা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তার ওই চেষ্টা করে তো কোনো লাভ হয়নি, বোর্ড হয়ে গেছে। তো আসেন আমরা দেখি আসলে ক্ষতিটা কি কি হয়েছিল। দেখেন, আমি যদি আপনাদেরকে বলি, ডেস্টিনির নতুন পরিচালনা পর্ষদ হওয়ার আগ পর্যন্ত ডেস্টিনির একক কর্তৃত্ব কিন্তু রফিকুল আমিনের এবং তার নেতৃত্বাধীন যেই গোষ্ঠী তাদের হাতে ছিল। কিন্তু ডেস্টিনির এই নতুন পরিচালনা পর্ষদ গঠন হওয়ার পরে দেখেন প্রথমে কি হলো। প্রথমে দেখেন, মাহতাব সেন্টারের যতগুলো ফ্লোর ছিল, যে ফ্লোরগুলোতে ওনারা বসতেন বা ডিটুকে অ্যাসোসিয়েটসের বিভিন্ন অফিস ভাড়া নিয়েছিলেন এবং ডিটুকে অ্যাসোসিয়েটসের বিভিন্ন অফিসে কার্যক্রম করার জন্য বা ডিটিপি অ্যাসোসিয়েটসের অফিসগুলো ব্যবহার করার জন্য যেই কাজগুলো তারা করেছিলেন সেই অফিসটা কিন্তু হাতছাড়া হয়ে যায় তাদের। তার মানে নতুন পরিচালনা পর্ষদ হওয়ার পরে প্রথমেই কিন্তু মাহতাব সেন্টারের সবগুলো ফ্লোর নতুন পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে আসে এবং তাদের হাতছাড়া হয়ে যায়। এটা হলো প্রথম ক্ষতি তাদের। দ্বিতীয়ত, তারপর আলিস সেন্টার হাতছাড়া হয়ে যায়, আলিস সেন্টারের ফ্লোরগুলো হাতছাড়া হয়ে যায়। সাহারা সেন্টারের ফ্লোরগুলো যা আছে 6টা ফ্লোর, এগুলো হাতছাড়া হয়ে যায়। এবং এক পর্যায়ে ওনার যে একক নেতৃত্ব ছিল, আজকে দেখেন ডেস্টিনিতে কিন্তু এখন আর এককভাবে সমস্ত কিছু একক কর্তৃত্ব কিন্তু রফিকুল আমিন ওনার এখন আর নাই। এইটাও তাদের জন্য আরো একটা বড় ক্ষতির বিষয়। আর সবশেষ বৈশাখীর কথা তো আমি আপনাদেরকে বলেছি যে বৈশাখী টেলিভিশনেও কিন্তু এখন ওনাদের আগের মতো সেই কর্তৃত্ব নাই। এবং আমি আরও যতদূর জানি, বৈশাখী থেকে যে সুযোগ সুবিধাটুকু ওনারা পেতেন বা যেই আর্থিক সহযোগিতা বলেন বা যেই সহযোগিতাগুলো ওনারা নিতেন, সেই সহযোগিতাগুলো এখন ওনারা আর পাচ্ছেন না। তার মানে একে একে দেখেন, ডেস্টিনি প্রেমী এখন ওনাদের হওয়ার কারণ আসলে এটা যে ওনারা মূলত এখন ডেস্টিনির প্রেমিক না হয়ে উপায় নেই। প্রথমে কি ছিল দেখেন, আমি আবার একটু রিপিট করি। প্রথমে মাহতাব সেন্টার ওনাদের হাতছাড়া হলো, তারপর আলিস সেন্টার ওনাদের হাতছাড়া হলো, সাহারা সেন্টার ওনাদের হাতছাড়া হলো, বৈশাখী ওনাদের হাতছাড়া হলো। কান্ট্রি ওয়াইজ যে একক নিয়ন্ত্রণ ছিল, টোটাল নেটওয়ার্কটা যে একক নিয়ন্ত্রণ ওনাদের হাতে ছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। এবং আমি আরও যতদূর আমি জানি যে এই নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন সম্পদগুলোও কিন্তু ইন্সপেকশন অথবা অবজারভেশন যাই বলেন, এগুলো করা হচ্ছে বা হয়ে গেছে। তার মানে আস্তে আস্তে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যে সম্পদগুলো, এগুলোও কিন্তু ধীরে ধীরে এই নতুন পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে চলে আসবে। সময়ের ব্যাপার, অনেকটা চলে আসছে এবং বাকিগুলো ইনশাল্লাহ চলে আসবে, সময়ের ব্যাপার। আর এই সকল কারণেই ডেস্টিনি বিলুপ্তির চেষ্টা করা ব্যক্তি যারা ছিলেন তারা এখন বিশাল ডেস্টিনি প্রেমিক হয়ে গেছেন। আপনারা ইদানিং তাদের লাইভগুলো দেখছেন, যেমন দেখা যায় লাইভে ওনারা এখন পরিচয় দিচ্ছেন, যেমন
বর্তমান পরিচালনা পর্ষদে তো রফিকুল আমিনের এক্সিকিউটিভ পাওয়ার ব্যক্তিগতভাবে করার সুযোগ নেই। তো এই কারণে ওনার মুখপাত্র হিসেবে এই বোর্ডে কে আছেন? সিরাজুল মনির সাহেব। তো সিরাজুল মনির সাহেব দেখেন গত একটা লাইভে ওনারা কিন্তু এখন পরিচয় দিচ্ছেন কি সেটা, যে বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক, যেই পরিচালনা পর্ষদ না হওয়ার জন্য ওনারা প্রতিপক্ষ হিসেবে আদালতে দাঁড়িয়েছিলেন, সেই পরিচালনা পর্ষদে এখন ওনারা নিজেদের পরিচালক হিসেবে পরিচয় দিচ্ছেন। ক্যা বাত, ক্যা বাত। তার মানে কি, এই পরিচালনা পর্ষদকে অস্বীকার করার কোনো সুযোগ এখন আর রফিকুল আমিনেরও নাই, এবং রফিকুল আমিনের যেই দলবদ্ধ গোষ্ঠী তাদেরও নাই। তার উপর মাহতাব, আলিস, সাহারা, বৈশাখী এবং সামগ্রিক যত সম্পদ আছে সমস্ত কিছু এখন হাতছাড়া হওয়ার কারণে ডেস্টিনি প্রেমিক না হয়ে ওনাদের এখন আর কোনো উপায় নেই। আশা করি আপনারা এবার বিষয়টা বুঝতে পেরেছেন। তো এবার পরবর্তী আলোচনায় যাই। আমি মূলত সবসময় চেষ্টা করি যে বেসিক্যালি কিছু আপডেট আপনাদেরকে দেওয়া যায় কিনা। তো দ্বিতীয়ত একটা মজার একটা খবরে যাই। আমাদের বর্তমানে দেখেন রফিকুল আমিন এবং ওনার দলবদ্ধ গোষ্ঠী আসলে এই নতুন পরিচালনা পর্ষদের বিরোধিতা করে কোথায় গিয়ে ওনারা পৌঁছেছে একটু দেখেন। প্রায় গত এক সপ্তাহে প্রায় এরকম বেশ কিছু ফোন পেয়েছি যারা আমাদের দৈনিক ডেস্টিনির প্রতিনিধি। তো ওনারা ফোন করে অনেকে জানতে চাইতেছেন, অনেকেই বলতেছেন যে এভাবে মার্কেটিং করা হচ্ছে যে এই যে আগামীর সামনে একটা শুনানি আছে, তো এই শুনানিতে জামিনের জন্য কিছু টাকা লাগবে, আপনারা পত্রিকা পারপাসে কিছু টাকা দেন। আচ্ছা, পত্রিকার জামানতের বিষয়টা তো আমরা জানি, 500 টাকা করে একটা জামানত। তো এভাবে যদি 100 জনের কাছ থেকেও নেওয়া হয় তাও তো 50,000 টাকার বেশি উঠে না। আচ্ছা, এই 50,000 এই সামান্য টাকা দিয়ে কি মামলার খরচ চালানো যায়? যদি এই টাকা দিয়ে বলা হতো যে পত্রিকার খরচ চালানো হবে বা পত্রিকা প্রিন্ট করা হবে বা অনলাইনের খরচ দেওয়া হবে, তাও না হয় একটা কথা ছিল। অথচ দেখেন এই সামান্য টাকা, এটা দিয়ে কি মামলা পরিচালনা করা যায়? এর মামলা পরিচালনা করার জন্য কি এটা যথেষ্ট না? তাহলে দেখেন আসলে জাস্ট একটা উদ্দেশ্য বা একটা কিছু বলে তো টাকা নিতে হবে, কত বড় বাটপাড়া দেখেন। এই 20-30 হাজার টাকা এটা দিয়ে জামানতের টাকা এই 500 করে তুলে এটা কি মামলা পরিচালনা করা যায়? তো আমাকে অনেকেই বলছেন, আমি আর কি বলবো, আমি আর তেমন কিছু বলি নাই। আমি বললাম যে আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা করেন, যেটা আমার পক্ষ থেকে মনে হলো বলা উচিত, এভাবেই বললাম আর কি। তাহলে দেখেন এখন ডিটুক অ্যাসোসিয়েটস তো বন্ধ, তাহলে কোশেয়ারের টাকা তো, ডিটুক অ্যাসোসিয়েটসের শেয়ারের টাকা তো চাওয়া যাচ্ছে না, অতএব এখানে একটা ঝামেলা। আবার ধরেন ডেস্টিনি 2000 লিমিটেডের কোশেয়ারও তোলা যাচ্ছে না, কারণ এখানে নতুন পরিচালনা পর্ষদ আছে। আবার ধরেন ডেস্টিনি 2000 লিমিটেডের বাইরে অন্য কোনো যে অমুক মার্কেটিং তমুক মার্কেটিং ভক্কর চক্কর করে যে টাকা নেওয়া হবে সেই সুযোগটাও নাই। এখন কি হয়েছে জানেন, আলিস থেকে তো ওনারা বিতাড়িত, মাহতাব সেন্টার থেকেও বিতাড়িত, সাহারা সেন্টার থেকেও বিতাড়িত, বৈশাখী থেকেও বিতাড়িত। এখন সবাই মিলে গিয়ে ওই মাহতাবের যে ফ্লোরটা তারা ভাড়া নিয়ে সুপারিয়র মার্কেটিং এর অফিস করেছিলেন, এখন সব শয়তানগুলো ওইখানে গিয়ে জমা হয়েছে। সবগুলো এখন তাদের আখড়া হয়েছে কোনটা, ওইখানে। এবং ওইখানে যে ওই বিভিন্নভাবে তারা এখন কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তো আমার কথা হলো, কার্যক্রম চালান, সমস্যা নাই। এখন যে ভূমিকা নিয়ে আপনারা এগুচ্ছেন, ডেস্টিনির কোনো বিরোধিতা এই মুহূর্তে আপনাদের দেখা যাচ্ছে না, এটা কন্টিনিউ করেন, সমস্যা নেই। তো মজার ব্যাপার হলো দেখেন, ওনারা ডেস্টিনির সাথে সম্পৃক্ত নিজেদেরকে দাবি করেন, অথচ ডেস্টিনির ক্রয়কৃত কোনো ফ্লোরে বসতেই পারে না ওনারা। তাহলে কিসের ডেস্টিনির অথরিটি ওনারা? আর ডেস্টিনির ক্রয়কৃত অফিসে ওনারা বসতে পারেন যে না, এটার কারণটা কি? কারণটা হলো ওনাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এটাই, ওনারা যে আসলে সঠিক পথে না তার প্রমাণ হলো এটা। আপনি মাহতাবের ভাড়া অফিসে আজকে বসতে হয় কেন আপনাদের? নতুন বোর্ডের বিরোধিতা এখন যে আপনারা করছেন না, এটা শুরুর দিকে যখন নতুন বোর্ড হয় তখন বিরোধিতা না করে তাদের সাথে মিউচুয়াল করলে কি আজকে এরকম হইতো না?
তো শেষমেশ তো নতুন বোর্ডের বিরোধিতা করে তো লাভ হইলই না। মাহতাব, আলিস, সাহারা, বৈশাখী এবং সব সমাজে সবকিছু তো আপনাদের হাতছাড়া হতে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। অতএব বিরোধিতা করে তো লাভ হইল না। এই কারণে এখন আবার ডেস্টিনি প্রেমিক সাজছেন। ওয়েল, ডেস্টিনি প্রেমিক হিসেবে আপনারা এখন আবার ডেস্টিনির পক্ষে কথা বলছেন, আইনগত জটিল বিভিন্ন বিষয় নিয়ে আইনজীবীদেরকে নিয়ে আসছেন। এটা ভালো। এটাতে একটা সেন্স ভালো হচ্ছে, আমরা যারা বিনিয়োগকারী আছি, আমরা পরিচালনা পর্ষদের মামলার সর্বশেষ কি অবস্থা, পূর্বের যে পরিচালনা পর্ষদ বা মামলার সর্বশেষ কি আপডেট, এটা আমরা ইন ডিটেল জানতে পারছি। এটা ভালো, এটা আপনারা চালিয়ে যান। তবে পাশাপাশি বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম কতদূর এগোচ্ছে এটারও কিছু আপডেট দিয়েন। এই জায়গায় আপনাদের নিজেদের লোকজন খুব একটা বেশি নাই দেখে এটাকে আবার আপডেট না দিয়ে যদি বসে থাকেন, এটা কেমন দেখায়? দুইটা আপডেটই দিয়েন আর কি। তো যাক, এই হলো আর কি ওনাদের অবস্থা। আশা করি বুঝতে পেরেছেন ওনারা কেন এখন এত ডেস্টিনি প্রেমিক হয়ে গেলেন। তো অসুবিধা নাই, ওনারা ডেস্টিনি প্রেমিক হোক, আমাদের তো কোনো আপত্তি নাই। আসি পরবর্তী পয়েন্টে। আপনি যদি দেখেন, এই মুহূর্তে আমাদের বিনিয়োগকারী হিসেবে আমরা মামলার যেই বিষয়গুলো, এগুলোর খুঁটিনাটি ইন ডিটেইল আমরা কিন্তু জানতে পারছি ওনাদের বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে, এবং আইনজীবীর মুখ থেকে আমরা শুনতে পারছি। এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক বলে আমি মনে করি। আমি যদিও তাদের দুর্নীতি এবং সামগ্রিক বিষয়ে আমরা সোচ্চার, কিন্তু এই জিনিসটাকে আমি সাধুবাদ জানাই যে কাজটা ওনারা করছেন। অ্যাটলিস্ট মামলার ইন ডিটেল আপডেটগুলো আমরা কম বেশি জানতে পারছি। তবে সেই সাথে আমাদের কোম্পানির দাপ্তরিক কাজের আপডেটগুলো যদি তারা দেন, তাহলে এটাকে আমি আরও সাধুবাদ জানানোর মতো কাজ বলে মনে করব। আর একই সাথে আমি আমাদের আলিস সেন্টারের সাথে যারা সম্পৃক্ত আছেন, যেমন ডেস্টিনি পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল যারা আছেন, আপনারাও যদি কোম্পানির পরিচালনা পর্ষদ রিলেটেড অ্যাক্টিভিটিস এবং সার্বিক আপডেটগুলো আরও ইন ডিটেল আমাদের সামনে তুলে ধরেন, তাহলে আমরা উভয় পক্ষই কিন্তু লাভবান হব বিনিয়োগকারীরা। আমরা মামলার আপডেটগুলোও জানতে পারবো, যেমনটা রফিকুল আমিনের পক্ষ থেকে যারা আছেন তারা জানাচ্ছেন। একই সাথে মামলার আপডেটের পাশাপাশি কোম্পানির যে কার্যক্রমগুলো চলছে, পরিচালনা পর্ষদের যে ইন ডিটেল দাপ্তরিক কার্যক্রমগুলো চলছে, এগুলো যতটুকু পাবলিকলি বলা যায় ততটুকু যদি আপনাদের আলিস সেন্টারের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু অ্যাক্টিভিটিস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগকারী হিসেবে আমরা আরও নিজেদেরকে আশ্বস্ত করতে পারবো যে আমাদের কার্যক্রমগুলো সঠিকভাবে এগোচ্ছে। এটা আমি মনে করি আমাদের জন্য ভালো হবে। তো দুইটা জিনিসই প্যারালালি হলে আরও গতিশীল হবে। আমরা ইন্ডিভিজুয়ালি হয়তো বা আমি করছি বা আরও অনেকেই করছেন, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যদি আলিসের পক্ষ থেকে বা আলিস সেন্টারের পক্ষ থেকে বা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে যতটুকু পাবলিকলি ইন ডিটেল বলা যায় বিভিন্ন বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করার জন্য, সেগুলো যদি আরও ইন ডিটেল আলোচনা করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় দুটো জিনিসই ভালো হবে। আর যেহেতু রফিকুল আমিন এবং ওনার পরিচালনা এবং ওনার যারা দলবদ্ধ গোষ্ঠী আছেন, ওনারা সবাই যেহেতু এখন আর ডেস্টিনির বিরোধিতা না করে বরং নিউট্রালি বলা চলে আছেন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের কার্যক্রমটাকে আরও গতিশীল করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আলিস সেন্টারের সাথে যারা আছেন, পরিচালনা পর্ষদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। পরিচালনা পর্ষদের বাইরে যারা এক্সিকিউটিভ ফোরাম, পিএইচডি ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামের এরকম সাংগঠনিকভাবে যারা দায়িত্ব আছেন, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এবং এর বাইরেও আলিস সেন্টারের সাথে যারা সম্পৃক্ত আছেন কম বেশি, প্রত্যেকের কাছে আহ্বান করছি যে ডেস্টিনি 2000 লিমিটেডের দাপ্তরিক কাজগুলোর ইন ডিটেল বিষয়গুলো যদি অফিসিয়ালি আপনারা কেউ বা কারো পক্ষ থেকে বা কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে রেসপন্সিবিলিটি নিয়ে শেয়ার করা হয়, তাহলে আমরা উভয় পক্ষই সবাই লাভবান হব। যেমন মামলার ব্যাপারগুলো কিন্তু তৃণমূল পর্যন্ত সবাই এখন কম বেশি ক্লিয়ার আমরা, যে মামলা কোন দিকে যাচ্ছে, কি অবস্থা। যদিও বোঝাই যাচ্ছে আরও লেট হবে, আরও অনেকগুলো ঝামেলা আছে, বোঝাই যাচ্ছে, কিন্তু আমরা জানতে পারছি যে ইন ডিটেল সর্বশেষ কি অবস্থা। তো ঠিক একই রকম ডেস্টিনি 2000 লিমিটেড তথা বর্তমান পরিচালনা পর্ষদ এবং সামগ্রিক বিষয়ে যারা যারা আছেন, তাদের ব্যাপারগুলো আরও ইন ডিটেল যদি আমরা বুঝতে পারি, তাদের কাছ থেকে যদি আমরা বেশ কিছু আপডেট পাই পরিচালনা পর্ষদের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিনিয়োগকারী হিসেবে আমরা আরও বেশি উপকৃত হব। আর ইন ডিটেল তেমন কোনো আলোচনা নেই আজকে, আপাতত এতটুকুই ছিল। তবে একটা ছোট্ট আপডেট আছে, যেমন আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষে যারা আছেন তাদের কিছু কমিটির কথা আমি বলেছিলাম, যেমন HR কমিটি,
তারপরে অ্যাডমিন কমিটি, তারপর আইটি কমিটি। তো আরও নতুন 2টি কমিটির তথ্য আমি পেয়েছি, যেমন ফিন্যান্স কমিটি এবং মার্কেটিং কমিটি। তার মানে দেখেন, ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদ একটা মেন বোর্ড, ওনাদের পক্ষ থেকে আবার আরও এই পর্যন্ত তাহলে 5টা কমিটিও করে দেওয়া হয়েছে কার্যক্রমটাকে আরও গতিশীল করার জন্য। তো আজকে নতুন যে আপডেট সেটা হলো ফিন্যান্স কমিটি এবং মার্কেটিং কমিটি নামে আরও 2টি কমিটির নাম আমরা জানতে পেরেছি, আমি জানতে পেরেছি আর কি। তো সেটি আপনাদেরকে জানানো হলো। আর এই ফিন্যান্স কমিটি এবং মার্কেটিং কমিটির মিটিং সম্ভবত এই সপ্তাহেই যে কোনো একটা দিন হবে। তার মানে গত সপ্তাহে দেখেন HR কমিটি, অ্যাডমিন কমিটি, আইটি কমিটি ওনাদের মিটিং গেল। আবার এই সপ্তাহে যদি ফিন্যান্স কমিটি, মার্কেটিং কমিটির মিটিং হয়, এরপরের সপ্তাহে হয়তো আবার ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের বোর্ড মিটিং। তার মানে সব মিলিয়ে ওনাদের দাপ্তরিক কাজগুলো ওনারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং এর বাইরে গত পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে, যেহেতু কক্সবাজার, চট্টগ্রাম সহ সামগ্রিক এলাকা ভিত্তিক যে ডেস্টিনি সম্পদ, এগুলোর একটা তত্ত্বাবধানের বিষয়গুলো নিয়ে ওনারা কাজ করেছেন বা করছেন এবং ভিজিটও করেছেন যতদূর আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। তার মানে ওনারাও কিন্তু ওনাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছেন। তো একদিকে রফিকুল আমিনের যেই দলবদ্ধ গোষ্ঠী, ওনারা মামলার সর্বশেষ আপডেটটুকু পাবলিকলি দিচ্ছেন, ভালো। আমরা অর্ধেক জানছি মামলার বিষয়গুলো, মানে মামলার একটা পোর্শন কি অবস্থা এটা আমরা জানতে পারছি। তো ডেস্টিনির পরিচালনা পর্ষদের সার্বিক কার্যক্রমের কি আপডেট, এটাও যদি অফিসিয়ালি সর্বশেষ মাহতাব আলী সেন্টার রিলেটেড ব্যক্তিদের কাছ থেকে আমরা জানতে পারি, তাহলে বিনিয়োগকারীরা আরও বেশি উপকৃত হবে বলে আমি মনে করি। তো যাই হোক, এই ছিল মূলত আপনাদের সাথে আলোচনার বিষয়। আমি বিষয়গুলো আবার একটু রিপিট করি। যেমন প্রথমে আলোচনা করেছিলাম যে রফিকুল আমিন গং হঠাৎ কেন ডেস্টিনি প্রেমী হয়ে গেল, ডিটুকে অ্যাসোসিয়েটসের MD, চেয়ারম্যান, এইসব পরিচয় বাদ দিয়ে ওনারা কেন এখন আবার ডেস্টিনির পিএইচডি, ডেস্টিনির ডায়মন্ড, বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক, এই যে পরিচয় ওনারা দিচ্ছেন, কেন ওনারা হঠাৎ ডেস্টিনি প্রেমী হয়ে গেলেন, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ একে 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 সব হাতছাড়া হয়ে যাওয়াতে এখন ডেস্টিনি প্রেমী না হয়ে ওনাদের উপায় নাই। তো ভালো, ওনারা ডেস্টিনি প্রেমী হয়ে গেছেন এবং এই ডেস্টিনি প্রেমী অবস্থায় অল টাইম যেন ওনারা থাকেন, ওনাদের প্রতি আমরা এই আহ্বানই রাখছি। এটা ছিল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, একটা আপডেট আপনাদেরকে দিলাম যে ওই যে পত্রিকার টাকা তুলে এখন পত্রিকার জামানতের কথা বলে রফিকুল আমিনের জামিনের টাকা নাকি ওনারা তুলেন। আচ্ছা, এটা একটা কথা, এটা হাস্যকর না? এই সামান্য টাকা দিয়ে কি মামলা পরিচালনা হয় নাকি? পত্রিকা পরিচালনার বা পত্রিকা প্রিন্টের একটা কথা বললেও না হয় একটা যুক্তিসঙ্গত ছিল। আরে ভাই, মিথ্যা কথা বলার দরকার কি? অ্যাকচুয়াল মানে আমাদের বিনিয়োগকারী হিসেবে বিনিয়োগকারীরা আসলে কিন্তু আন্তরিক। 12 সালের পরে এত ক্রাইসিসের পরেও কত মানুষ টাকা দিচ্ছে, কত মানুষ মানে নিজের পকেট থেকে টাকা দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছে, এটা আসলে বলার মতো না। তো এই প্রতিষ্ঠানের ক্রাইসিস এটা বললেই তো হয়। এগুলো ওই যে অমুকের জামিন হবে, তমুকের জামিন হবে, আপনি পত্রিকা পারপাসে কিছু টাকা দেন, এসব তামসা করে ভাই লাভ নেই, এসব তামসা করেন না। কারণ তৃণমূল পর্যন্ত এখন সবাই কম বেশি বিষয়গুলো বোঝে। আর আরেকটা আলোচনা যেটা করেছিলাম, সর্বশেষ পয়েন্ট যেটা, যে আমাদের মার্কেটিং কমিটি এবং ফিন্যান্স কমিটি, এই 2টা কমিটির এটা একটি নতুন তথ্য, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে তার মানে অনেকগুলো কাজই কিন্তু বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষ থেকেও কিন্তু কম বেশি সবাই করছেন বা সবাই করে যাচ্ছেন। জাস্ট এই বিষয়টুকুই আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে এবং আমি তাহলে বিশ্বাস করি আমাদের কার্যক্রম আসলেই ভালোর দিকে যাবে। যেমন আইনি প্রক্রিয়াটা ওনারা যেভাবে সার্ভিস দিচ্ছেন, এখন সেমভাবে আমাদের আলিসের পক্ষ থেকে যদি কোম্পানি রিলেটেড আপডেটগুলো একটা ভালো সার্ভিস আমরা পাই কন্টিনিউ, তাহলে বিনিয়োগকারীরা টোটাল বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার থাকবে, মামলার ব্যাপারগুলো সম্পর্কে ওনারা ক্লিয়ার থাকবে যে আসলে কি খবর, সর্বশেষ কি অবস্থা, পাশাপাশি কোম্পানির দাপ্তরিক কার্যক্রমের কি অবস্থা এই ব্যাপারেও বিনিয়োগকারীরা আপডেট থাকবে। এই 2টি বিষয় যদি সমন্বিত হয়ে আগায়, সেক্ষেত্রে প্রতিষ্ঠান কিন্তু ভালোর দিকে যাবে, আমি এটা বিশ্বাস করি। আর আসলেই কিন্তু প্রতিষ্ঠান এখন ভালোর দিকে আসছে। দেখেন, অন্য কোনো ঝামেলা টামেলা কিন্তু এখন আর কেউ করার সুযোগ নাই। সবাই আপনার এখন এই যে ডেস্টিনির কথাই বলতে হচ্ছে এবং ডেস্টিনির কথাই বলতে হবে। আপনার সবাই এখন ডেস্টিনির পরিচয় দিচ্ছেন, সবাই এখন ডেস্টিনির তকমাটাই আবার পুনরায় নিজেদের গায়ে লাগাচ্ছেন, অতীতের সব বাদ দিয়ে। এটা আমাদের জন্য ভালো। তো এই ভালো দিকটুকুই আমাদের পুঁজি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং বিনিয়োগকারী হিসেবে আমার যতটুকু দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি, যখনই যেই তথ্য নতুন পাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি।
আপনারাও যখনই সুযোগ পান, যখনই যে যেখানে সুযোগ পান, যদি কখনো আলিসের দিকে আসা হয় বা নতুন কোনো তথ্য পান, শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং ডেস্টিনির সর্বশেষ বিষয়গুলো আপডেট তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যখন যেই তথ্য পান। এই আহ্বান করছি সবার প্রতি। তো আজকের মতো এতটুকুই। ডেস্টিনির বর্তমান কার্যক্রমটাকে জাস্ট এই ফরম্যাটেই শুধু ধরে রাখতে পারলেই আমরা খুব অচিরেই ভালো কিছু সমন্বয় দেখতে পাবো এবং ভালো কিছু রেজাল্টও দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।